বাংলা সংবাদেই আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। কর্মসূচি স্থগিত, জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। এনসিপি নেত্রী রুমির দাফন সম্পন্ন। হাদিকে হত্যার উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা মাহদি আমিন। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ, সরকারকে যে বার্তা দিলেন মির্জা ফখরুল। কর্মসূচি স্থগিত, জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় ২ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। শুক্রবার বিকাল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এছাড়া বিকাল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে। শুক্রবার ১৯ ডিসেম্বর দুপুরে বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, দলীয় গুরুত্বপূর্ণ ও জরুরি পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আজ শুক্রবার রাত ৮:৩০টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক বিষয় এবং আসন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, পূর্বঘোষিত ২টি কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। এনসিপি নেত্রী রুমির দাফন সম্পন্ন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী জান্নাতারা রুমির দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দিবাগত রাত ১২:৩০টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কবরস্থানের সামনে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জান্নাতারা রুমি এনসিপির ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার জাকির হোসেনের মেয়ে। তিনি হাজারিবাগ থানার জিগাতলা এলাকার ২৫/৭১-এর বাড়িতে ভাড়া থাকতেন। খোঁজ নিয়ে জানা যায়, জান্নাতারা রুমির ২ বোন এবং ১ ভাই। রুমি ছোট থাকতেই তার মা মারা যায়। পরবর্তীতে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। রুমি ভাই এবং চাচাদের কাছেই বেড়ে ওঠেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে রুমি এনসিপির রাজনীতিতে সক্রিয় হয়। জেলা কমিটিতে কিছুদিন কাজ করার পর সে ঢাকায় চলে যায়। পরবর্তীতে এনসিপির হয়ে সেখানে রাজনীতিতে অংশ নেন। সম্প্রতি ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এক নারীকে মারধরের পর সারা দেশে তিনি আলোচনায় আসেন। রুমির চাচাতো ভাই মেহেদি হাসান বলেন, পরিবারের সবার সিদ্ধান্তেই তাকে রাতে দাফন করা হয়েছে। আমরা ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী এটিকে আত্মহত্যা বলেই ধরে নিচ্ছি। এর বাইরে আর বেশি কিছু বলতে চাই না। এসআই কামরুজ্জামান বলেন, নিহত নারীর ২টি বিয়ে হয়েছিল। প্রথম স্বামীর ঘরে তার একটি মেয়ে এবং দ্বিতীয় স্বামীর ঘরে একটি ছেলে রয়েছে। তার সন্তানরা নওগাঁয় থাকলেও তিনি ঢাকায় একাই হোস্টেলে বসবাস করতেন। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রাজধানীর হাজারিবাগের জিগাতলা কাঁচাবাজার সংলগ্ন একটি ছাত্রী হোস্টেল থেকে রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে রাত ১২টার দিকে তার লাশ নিয়ে পরিবার নওগাঁর পত্নীতলায় আসে। হাদিকে হত্যার উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। মাহদি আমিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, শহীদ ওসমান হাদির সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল না। তাকে হত্যার মূল উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। শুক্রবার ১৯ ডিসেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। মাহদি আমিন বলেন, যারা মৃত্যু সংবাদের সঙ্গে সঙ্গে জ্বালাও পোড়াও শুরু করেছে এবং অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, তারা বুঝে বা না বুঝে কার উদ্দেশ্য বাস্তবায়ন করছে সেই প্রশ্ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, গণমাধ্যমে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট, কর্মরত সাংবাদিকদের ভবনের ভেতরে রেখে হত্যা চেষ্টা, সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা কিংবা বিভিন্ন স্থানে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি, এসব কর্মকাণ্ড থেকে কারা লাভবান হচ্ছে তা খতিয়ে দেখা জরুরি। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায় বিচারের পথে অগ্রসর না হয়ে কেন এই পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে সেই প্রশ্নও তোলেন তিনি। ফেসবুক পোস্টে মাহাদি আমিন বলেন, লাশের রাজনীতি, মবের সংস্কৃতি, বিভাজন ও ঘৃণার বয়ান কোনোভাবেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে না। এই সংকটময় মুহূর্তে সাহসী উদ্ধার কাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীকে তিনি ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ওসমান হাদি আমাদের ভাই, যে কোনো মূল্যে তার হত্যার বিচার হতেই হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে, হীন রাজনৈতিক স্বার্থে কোনো নিরপরাধ ও গণতন্ত্রকামী মানুষ যেন আর বলি না হন। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ, সরকারকে যে বার্তা দিলেন মির্জা ফখরুল। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে উত্তাল সারা দেশ। এই ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। শুক্রবার ১৯ ডিসেম্বর ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড পেজে তিনি এই পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার ও প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের ওপর হীন হামলা সংঘটিত হল। এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব লেখেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, এরা এই দেশের শত্রু, তারা অপেক্ষা করে সংকটের। আজ এই দুঃখ ভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করল। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে। প্রায় ১ বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে উল্লেখ করে তিনি লেখেন, হাদি নির্বাচনে প্রার্থী ছিল, জনগণের দরজায় গিয়েছিল। নির্বাচন হবে, বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। আমরা সকল পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে আহত হন। গুলিটি তার মাথায় লাগে। ঢাকা এবং পরে সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা এখন এক উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।